আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। সার্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ ডক্টর ইউনূসের। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে ক্রাইম এজেন্সিতে চিঠি ব্রিটিশ এমপি আফসানা বেগমের। স্বল্প সময়ের মধ্যে ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে যাবে, আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এবং নতুন শিক্ষাবর্ষে 2022 সালের সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা, লেখকের তালিকা থেকে বাদ জাফর ইকবাল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য ঘাটতি মোকাবেলা সহ বিভিন্ন খাতে ডক্টর ইউনূসের সরকারকে $3.5 বিলিয়ন সহায়তা দেবে তারা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বুধবার নিউ ইয়র্কে সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূসকে এই প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনাকালে এ কথা জানান তিনি। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের উপরও গুরুত্ব আরোপ করেন। শাহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে, যা এখন খুবই জরুরি। বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ পাকিস্তানের আগ্রহের কথাও উল্লেখ করেন শাহবাজ শরীফ। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সাহসী তরুণ আবু সাইদের গল্প বিশ্ববাসীকে গর্বের সাথে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফাঁকে এক অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে নিজেই এর বর্ণনা দেন প্রধান উপদেষ্টা, যা বিশ্বজুড়ে উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শুরু থেকেই সব নেতাদের মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু নিজেকে নিয়ে কোনো আলোচনা নয়। বারবারই তিনি সামনে আনছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের। When you hear them speak, you'll be shaking. They shook the whole country. বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে তার আলোচনার মূল বিষয় হয়ে ওঠে রংপুরের আবু সাইদ, যার কারণে বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থান সফলতার দিকে এগিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। One young man is spreading his arm. This is the real picture that this is painted on the wall of Abu Said. রংপুরের এক নিভৃত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার্থী আবু সাইদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্না বিজড়িত হয়ে ওঠে ডক্টর ইউনূসের কণ্ঠ। He just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. So everybody was... ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এখন জাতি, ধর্ম বা রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই। সবাই এক দেশ, এক পরিবারের। সবাই একসাথে নিজেদের দেশকে নিজেদের মতো করে গড়ে তুলছে। বাংলাদেশের এই রাষ্ট্র সংস্কারে বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠক করেন তারা।
এতে জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাগত সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামের সহযোগিতার উপর নজর দেওয়া হয়। এ সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। নেপাল থেকে দেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়েও কথা হয় বৈঠকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন দেশটির এমপি আফসানা বেগম। মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সি ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদগুলোর বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে। আফসানা বেগম মনে করেন, বাংলাদেশের সাবেক মন্ত্রীর এসব সম্পত্তি দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত। চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অনেক মানুষ নিহত হন। এরপর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর প্রায় ৩০০টি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ৪.৫ কোটি টাকা। নতুন শিক্ষাবর্ষে ২০২২ সালে সৃজনশীল বই দেওয়া হবে শিক্ষার্থীদের। তবে বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে গল্পগুলো। এটিএন বাংলাকে এসব তথ্য জানান এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর AKM রিয়াজুল হাসান। তিনি জানান, বিতর্কের কারণে লেখকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে। আগামী বছর ৩য় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন নতুন শিক্ষাক্রম আর সমালোচনা একসাথেই চলে। পাঠ্যপুস্তকে ঢোকানো হয় বিতর্কিত ইতিহাস, কমতে থাকে ধর্মীয় শিক্ষার বিষয়গুলো। সরকার পরিবর্তনে বাতিল করা হয় ওই শিক্ষাক্রম। নতুন শিক্ষাবর্ষে ২০১২ সালের ক্যারিকুলামের বই চূড়ান্ত করা হচ্ছে। তবে প্রশ্নবিদ্ধ কিছুই রাখা হবে না বলে জানান এনসিটিভির নতুন চেয়ারম্যান। ২০১২ যে শিক্ষাক্রম মাধ্যমিকে যেটা পুনরায় আমরা ২০২৫-এর জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি, সেটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা, ইতিহাসের কিছু বাড়াবাড়ি, এখানে কিছু ধর্মীয় কোনো বা জেন্ডার ইস্যু, এই সমস্ত স্পর্শকাতর কোনো বিষয় যেগুলো বিতর্কিত, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে যতদূর সম্ভব সংশোধন কিংবা বাতিল বা পরিমার্জন করার জন্য। নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার কোনো দল আবার কোনো ব্যক্তিকে আবার আমরা সামনে বেশি হাইলাইট করবো কোনটা? আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসের বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছরই নতুন বই দেবার পর ধরা পড়ে ভুল ও অসঙ্গতি। এমনকি খ্যাতিমান লেখক ডক্টর জাফর ইকবাল সম্পাদিত বইতেও কপি পেস্ট কিংবা চুরির অভিযোগ ওঠে। এনসিটিভির চেয়ারম্যান জানান, জাফর ইকবাল সহ বিতর্কিত লেখকদের বাদ দেয়া হচ্ছে। ২০১২ কারিকুলাম অনুযায়ী যে সমস্ত বইয়ের সাথে তিনি জড়িত ছিলেন সে সমস্ত বই তো আগামী বছর যারা পরীক্ষা দিবে সেগুলোর সাথে জড়িত, সেগুলোর সাথে নতুন করে তাকে আর আনার কোনো সম্ভাবনা বা প্রয়োজনীয়তা আমরা দেখছি না। ২০২১ সালে ৩য় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়। তবে আগামী বছর থেকে ২য় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন আর ৩য় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন ১০০%। ৩য় শ্রেণী থেকেই যাতে তারা পরীক্ষা নিতে পারে স্কুলে, সেই জন্য পাঠ্যপুস্তকে প্রশ্ন সংযোজনের বা অনুশীলনী সংযোজন, প্রশ্ন না বলে আমরা অনুশীলনী বলবো, অনুশীলনীমূলক কিছু রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি জানান, শিক্ষাক্রম নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে না এনসিটিভি। সতর্ক থাকতে হবে আমাদেরকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গভর্নরের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান। তিনি জানান, কোনো ব্যাংকেই দুর্বল বলা যাবে না। ব্যাংকগুলোর আর্থিক খাতের ব্যবস্থাপনা ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগ নিতে হবে বলেও জানান আব্দুল আউয়াল মিন্টু। আর্থিক খাতের উন্নয়নে তারল্য সংকট সমাধানে ১ মাস ধরেই আলোচনা চলছে বলেও জানান তিনি। এখানে দুর্বল সবল নিয়ে কোনো কথা নাই। এখানে হলো যে ব্যাংকগুলাকে যার যে সমস্যা আছে
দেশের অর্থনৈতিক খাতিরে, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির খাতিরে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা ওনারা করবেন। যে অনেক ধরনের সংস্কার লাগবে, যে ধরনের করতে চায় আমাদের তরফ থেকে ব্যাংকিং খাত থেকে যতটুকু প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা আমরা সরকারকে করব, যাতে করে ভবিষ্যতে ব্যাংকিং খাত কখনো কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং ব্যাংকিং খাত সর্বতোভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে। অন্যায় অপরাধমুক্ত করে দেশকে প্রকৃত গণতন্ত্রের দিকে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মাতুয়াইলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, গুম খুনে নির্যাতনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটবে না তা নিশ্চিত করতেই বিএনপি 17 বছর লড়াই করেছে। এই দেশ এদেশের জনগণের, এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দিবে না, কোন প্রভু এসে এইখানে এটাকে গঠন করবে না। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে। শেখ হাসিনা যেমন পরমুখাপেক্ষী করতে চেয়েছেন, সেই পরমুখাপেক্ষী চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মনির্ভরশীল জাতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৮% শেষ। আগামী ৬ মাসের মধ্যে নতুন এই টার্মিনাল চালু হবে বলে আশা প্রকাশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। একই সাথে জানানো হয়, বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এদিকে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখতেই তাদের এই উদ্যোগ। এ সময় পর্যটন সচিব জানান, ট্যুরিজম মাস্টার প্ল্যানের মধ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের মধ্যে টাঙ্গুয়ার হাওর ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নিঝুম দ্বীপ ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, সুন্দরবন শরণ খোলা ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং সোমপুর মহাবিহার হেরিটেজ ট্যুরিজম উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে ধরে কাজ চলছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, সিলেটের চা বাগান সহ আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ এবং বাঙালির আতিথেয়তা এই আমাদের পর্যটন সম্পদ। পর্যটন শিল্প বিকাশের সব সম্ভাবনা এ দেশে বিরাজমান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ধান ক্ষেত। এতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নারায়ণগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে পুরো শহর। বঙ্গবন্ধু সড়কের কোথাও কোথাও ১.৫ থেকে ২ ফুট পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার রাস্তায় চলাচলকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। সৃষ্টি হয় তীব্র যানজটের। পানিতে তলিয়ে গেছে ডিএনডি বাঁধের ভিতর সহ অন্যান্য নিম্ন এলাকা। এ কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বিপণী বিতান। খুলনা ও যশোর জেলা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সেখানকার পরিবেশকে বিপন্ন করে তুলেছে। পলি জমে নদীর পানি ঢোকার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগে। ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। পানিবন্দী হন লাখো মানুষ। জীবনযাত্রাও হুমকির মুখে তাদের। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার।
একসময় কৃষিজীবী মানুষের আশীর্বাদ ছিল বিল ডাকাতিয়া। খুলনা যশোর জেলার ডুমুরিয়া, ফুলতলা, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার প্রায় ৮ লাখ মানুষ তাদের জীবন ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ বিলের উপরে নির্ভরশীল। এই বিল ঘিরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর অর্থনীতি। তবে নদী ভরাট সহ জলাভূমি দখল হয়ে ৮০ দশক থেকে বিলের সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে বিলের জমির প্রায় অর্ধেক সারা বছর পানিতে ডুবে থাকে। আমরা এই ৪-৫ মাস পানিবন্দি রয়েছি। তা নারায়ণ বাবু ছিল, সে তো কোনো কাজ করিনি আমাকে। থাউনেন না, বাথরুমে যাওনেন না, কিছু না, অসুবিধাই আছি জবর। এখন পর্যন্ত সে গেট নিষ্কাশন হইলে এই পানিবদ্ধতা থেকে যায়। নিজেকে ঘরে খাওয়ার নেই, তারপরে যেখানে এই গরুগুলো থাকে সেখানে জল উঠে গেছে। বড় কোনো নদীর সাথে সংযোগ করে সেইখানে গেট করলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। এদিকে বর্ষাকালে উজান থেকে আসা পলি জমে বিলে আটকে থাকা পানি নেমে যাওয়ার পথও গেছে বন্ধ হয়ে। পানি নিষ্কাশন করার জন্য রাত দিন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ৩০০ মিটার জায়গার মধ্যে কিন্তু আমার অনেকগুলো ইকুইপমেন্ট, মানুষ সবাই কাজ করতেছে। আমরা চাচ্ছি যত দ্রুত চ্যানেল পরিষ্কার করে দিতে পারবো। পানিটা নামাতে পারলে অন্তত কিছু পানি নামে যাবে। এই জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড নানা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। উজানের পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং জনদুর্ভোগ দিন দিন চরমে পৌঁছাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভার ও আশুলিয়ায় প্রায় সকল তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও ৯টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আর অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হওয়ায় সকালে ৮টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অন্তত গার্মেন্টসে ভাঙচুর, লুটপাট ও মারামারি করার অভিযোগে কারখানা কর্তৃপক্ষ ১২০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল তৈরি পোশাক কারখানার সামনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল দেশজুড়ে আলোচিত। নতুন ভিসি নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই সচল হয়েছে। খুলে দেওয়া হয়েছে সব হল। রোববার থেকে চালু হবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস সহ অন্যান্য কার্যক্রম। মোক্তার হোসেনের তোলা ছবিতে রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নানা সংকট কাটিয়ে ষষ্ঠ ভিসি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী। ৪০ দিন পর উপাচার্য পেল রংপুরের এই বিশ্ববিদ্যালয়টি। এতে ৩ মাসের অচল অবস্থা কাটবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসিদের ক্ষেত্রে যে বিষয়টা এখানে লক্ষণীয়, যে আসলাম, বসলাম এবং চলে গেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা খাতে বা শিক্ষা ক্ষেত্রে যে আমরা যে উন্নয়নটা লক্ষ্য করব, সেটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নেই। আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই উপমা দিয়ে যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মটা যদি পজিটিভ দিকে চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি আনন্দিত হব। ৩-৪ মাসের আন্দোলনের মধ্যে থেকে যে একটা জট পড়ে গেছে, সেই জট নিরসনের ক্ষেত্রে অবশ্যই তিনি মুখ্য ভূমিকা পালন করবেন। এখন প্রশাসনিক পদায়নে কেবল দলীয় আদর্শ বিবেচনায় না নিয়ে সত্যিকারের যোগ্যদের দায়িত্ব দেবার আহ্বান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের। আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, আমাদের পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিস নেই, আমাদের শিক্ষকদের বসার জন্য যে পর্যাপ্ত স্পেস সেটা নেই, আমাদের কোনো বিভাগের এমনকি বিভাগীয় প্রধানের রুমটাও পর্যন্ত নেই। নতুন উপাচার্য বলছেন, সময় ও সহযোগিতা পেলে এই ক্যাম্পাসকে গড়ে তুলতে চান অনুকরণীয় আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে। এই বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যেন চলতে পারি, যাতে আমাদের ছাত্র শিক্ষক বন্ধুত্বমূলক সম্পর্ক যেন আমরা বিল্ড আপ করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে আমরা পরিগণিত করতে পারি। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে আমরা একটা ভালো একটা স্থান দখল করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ১.৫ দশক আগে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে প্রতি বছর ভর্তি হন ১,৫০০ শিক্ষার্থী।
তবে সেশন জট সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় সঠিক সময়ে শেষ হচ্ছে না তাদের শিক্ষা জীবন। তাই নতুন পরিস্থিতিতে নতুন উপাচার্যের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন দেখতে চান শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনগণকে মাদক থেকে দূরে রাখতে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সিগারেটে কর আরোপ শীর্ষক সেমিনারে সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কার্যকরভাবে সিগারেটের উপর কর আরোপ করা গেলে উৎপাদনকারী ও বাজারজাতকারীদের আয় কমানো সম্ভব। সেই সাথে সিগারেট থেকে অর্জিত বাড়তি আয় সরকার রাজস্ব হিসেবে আহরণ করতে পারত বলেও জানান তিনি। সেমিনারে বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর এস এম জুলফিকার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সবাই মিলে এটাকে একটা সামাজিক আন্দোলনের একটা অংশ হিসাবে এবং অর্থনৈতিক আন্দোলনের অংশ হিসাবে সামাজিক দাবি, সামাজিক আন্দোলনের অংশ হিসাবে অর্থনৈতিক দাবি, এইভাবে যদি আমরা এটাকে যদি করতে পারি তাহলে হয়তোবা এই উইন্ডো অফ অপরচুনিটিতে আমরা এমন কিছু করতে পারবো যেটা ইররিভার্সিবল হবে এবং পরবর্তীতে এটাকে রিয়েলি আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাতে ষড়যন্ত্র রুখতে ফ্যাসিবাদের দোসরদের মূল উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। অর্জিত বিজয় যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের গনি বলেন, জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। সৌদি আরবের 94তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার আয়োজন করেছে বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। পবিত্র নগরী মক্কার একটি হোটেলে এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে জায়নামাজ, তসবিহ বিতরণ এবং কয়েকজন দরিদ্র প্রবাসী বাংলাদেশিকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সিইও বি এম সাবাব, প্রধান উপদেষ্টা এমডি বাপ্পি, উপদেষ্টা শাকিলা জেভিন, প্রবাসী জনকল্যাণ সংগঠনের সভাপতি মনির সর্দার উপস্থিত ছিলেন। পার্টিক্স খেলার খবর। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরু আগে টি-20 ও টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, টি-20তে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন আর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে। কানপুরে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় টি-20তে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগারা সুলতানাদের চোখে মুখে। পরাগ আরমানের রিপোর্ট। 1914 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। তবে সাফল্য বলতে তেমন কিছু নেই, কিন্তু এবার নতুন প্রত্যাশা আর নতুন স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল নিগার সুলতানা জ্যোতিরা। টি-20তে এখন পর্যন্ত 17টি ম্যাচে জয় মাত্র 2টিতে। তবে ব্যর্থতার সব আক্ষেপ ভুলে এবার সেমিফাইনাল খেলে নতুন ইতিহাস লিখতে চান
নারী ক্রিকেটাররা। সবাই এখন লুক আপ করতেছে, আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে। সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। সবশেষ এনসিএল ও শ্রীলঙ্কা সফরে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররা। দলের স্পিনিং অলরাউন্ডার রাবিয়া মনে করেন বিশ্বের সেরা ব্যাটারদের রিড করার ক্ষমতা আছে তাদের, তাই ভালো খেলা দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে চান তারা। আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে। সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। সার্জাতে একটু স্পিন ট্রাফি আছে, সো আমাদের মেবি আগামী 3 অক্টোবর টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। সমতায় সিরিজ শেষ করতে কানপুরে কাল দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে টাইগাররা। পাকিস্তানের পারফরমেন্সের ধারাবাহিকতা ভারতে ধরে রাখতে পারেনি হাথুরু সিংহের শিষ্যরা। দুঃসংবাদ হিসেবে ঘুরপাক খাচ্ছে চোটের কারণে সাকিব আল হাসানের খেলা না খেলার ব্যাপার। তাছাড়া খেলা মাঠে না গড়াতে অখিল হিন্দু মহাসভার চেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বৃষ্টি। কানপুরে বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। কষ্টার্জিত জয় স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। গতরাতে তারা অনেক সুযোগ হাতছাড়া করলেও 1-0 গোলে পরাজিত করেছে গেটাফেকে। এতে 2017 সালের পর এবারই লিগের প্রথম 7 ম্যাচে জিতল কাতালানরা। নিজেদের মাঠে খেলার 19 মিনিটে বার্সার পলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় জয়। এতে 7 ম্যাচে টানা 7ম জয়, 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল বার্সেলোনা। 17 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। দিয়েগো জোটা আর কোডি গাকপো জোড়ায় জোড়ায় গোল করে ইংলিশ লিগ কাপে লিভারপুলকে বড় জয় পাইয়ে দিয়েছেন। গতরাতে লিগ কাপের ম্যাচে অলরেডরা 5-1 গোলে পরাজিত করেছে ওয়েস্ট হ্যামকে। নিজেদের মাঠ আনফিল্ডে খেলার 21 মিনিটে জারেল কোয়ানশার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল, কিন্তু এর 4 মিনিট পর পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জোড়া ম্যাচে সমতা ফেরান। বিরতি থেকে ফিরে 49 মিনিটে জোটা 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিভারপুলকে। 74 মিনিটে মোহাম্মদ সালাহ ব্যবধান 3-1 করেন। আর খেলার শেষ দিকে কোবি গাকপো আরও 2টি গোল করলে 5-1 ব্যবধানে বড় জয় পায় লিভারপুল। আগামী 28 অক্টোবর চতুর্থ রাউন্ডের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। সার্ক পুনর্জীবিত করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ ডক্টর ইউনূসের। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে ক্রাইম এজেন্সিতে চিঠি ব্রিটিশ এমপি আফসানা বেগমের। স্বল্প সময়ের মধ্যে ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে যাবে, আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এবং নতুন শিক্ষাবর্ষে 2022 সালে সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা, লেখকের তালিকা থেকে বাদ জাফর ইকবাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।